হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে, কিছু টমেটো রেখেছিলাম, তো টমেটোগুলো রান্না করা হয়নি, ফ্রিজে ছিল। তো ভাবলাম যে টমেটো দিয়ে সস তৈরি করে দিই। তো টমেটোগুলো কিন্তু আমি রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে আমি চুলার পরে আমি কিন্তু তরকারি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে কিন্তু রান্না হবে। আর এখানে আমি সজনের ডাঁটাগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো সজনের ডাঁটাগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই সজনের ডাঁটা। আর এই ডাঁটাগুলো কিন্তু অনেক মজা খেতে। তো যাই হোক, আমি আজকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। তো এবার ভেজে রাখা মাছটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, ওই জন্য আমি কিছু ডাঁটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। তো এখন যেহেতু আমার অনেক ডাঁটা খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য কিন্তু আজকে আমি ডাঁটাটা রান্না করছি। তো যে কোনো জিনিস আমার সাথে এমন হয়, আপনাদের সাথে হয় কি না আমি জানি না, আমার যে কোনো জিনিস যখন ঘরে থাকে তখন কিন্তু অতটা বেশি খেতে ইচ্ছা করে না। তো আমার যে পছন্দের জিনিসগুলো, তো আমি মনে মনে ভাবি এটা কিন্তু আমাকে আবার পরে মনে করিয়ে দেবে এই খাবারটা খেতেই হবে কোনো না কোনো এক সময়, আবার কখন যে খেতে ইচ্ছা করবে। ওই জন্য কিন্তু যেগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করা যায় সেগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিই, যেমন টমেটো, তারপরে সজনার ডাঁটা, এই সমস্ত জিনিসগুলো সবজি জাতীয় যেগুলো আমার খেতে ইচ্ছা করে, যেগুলো আনসিজনে পাওয়া যায় না। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এবার চলে এসেছি টমেটো সস তৈরি করার জন্য। আর এখানে টমেটো সস তৈরি করার জন্য সব রকম উপকরণ কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো টমেটো সস কে কীভাবে তৈরি করেন আমি জানি না, তো আমি এইভাবে তৈরি করি, ওই জন্য আপনাদের সাথে এভাবেই কিন্তু আমি শেয়ার করছি। এখানে কিছু গোটা পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আমি টেলে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি গোটা রসুন খোসা ছাড়িয়ে 4 থেকে 5টা কোয়া, কিছু আদাও কুচি করে নিয়েছি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে আছে গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরা। তো এই সব উপকরণগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে। তো শুধু পাঁচফোড়ন এবং শুকনা মরিচ বাদে আর সব মশলাগুলোই কিন্তু কাঁচা ছিল। এখানে আমি টমেটোগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। যেহেতু এখন টমেটোর সিজন শেষ, ওই জন্য কিন্তু আমি কিছু টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম, ওই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো সব রকম উপকরণ কিন্তু আমি একে একেই এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। তো প্রথমেই কিন্তু আমি টমেটোগুলো একটা শুকনো খোলার ভিতরে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। যেহেতু টমেটোতে তেল ব্যবহার করা হয় না, ওই জন্য কিন্তু আমি টমেটোটা শুকনো কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা। পেঁয়াজ, রসুন, আদার পাশাপাশি গোটা গোলমরিচ, গোটা জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো কিন্তু আমি ওই গোটা গোটা অবস্থায় টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব গোটা শুকনা মরিচ এবং পাঁচফোড়ন, যেগুলো আমি টেলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। তো একে একে আমার সব রকম উপকরণ দেওয়া শেষ। আমি এবার সব একসাথে মিক্সচার করে নেব, যাতে সবখানে সব ফ্লেভার যাতে অ্যাড হয়ে যায়। তো এভাবে করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখবো। সব উপকরণ একসাথে আমার মিশানো শেষ। এ পর্যায়ে একটা ঢাকনি দিয়ে আমি কিন্তু ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছি।
তো যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে জল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করেছি। এবার টমেটোটা আমার সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমি এবার উল্টে পাল্টে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য। টমেটো যেহেতু অনেক নরম, তো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো তারপরেও অনেক টমেটো আছে একটু শক্ত, ওই জন্য কিন্তু আমি একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করে, এবং ওর ভিতরে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি, সব জলটা বের হয়েছে টমেটোর থেকে। তো আমার এখানে রসুন এবং পেঁয়াজ সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু একটু চেক করেও দেখছিলাম। এখানে মোটামুটি প্রায় সব উপকরণ আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আরেকটু ঢাকা দিয়ে নেব যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় একেবারে টমেটোটা, এবং সমস্ত মশলাপাতি একসাথে যাতে মিক্সড হয়ে যায় সব মশলার ফ্লেভারটা, তার জন্য। তো আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি। তো আপনারা কে কেমনভাবে টমেটো সস তৈরি করেন তো আমার তো জানা নেই। তো আমি যেমনভাবে তৈরি করি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। যদি আমার টমেটোর সসটা তৈরি করা আপনাদের ভালো লেগে থাকে কিন্তু এভাবে করে তৈরি করে আপনারা বাসায় খেতে পারেন। তো যাই হোক, আমার টমেটোগুলো এবং সমস্ত উপকরণ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডারের ভিতরে সব রকম উপকরণ দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু এখানে কোনো কালার ব্যবহার করিনি, অনেকেই আছে ফুড কালার কিংবা অন্যান্য কালার ব্যবহার করেন, অনেকেই আবার লাল যে বিটটা সেই বিটটাও কিন্তু ব্যবহার করেন, বিটের জুসটা। তো আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করছি ওই জন্য আমার কালারের প্রয়োজন নেই, আমি ন্যাচারাল কালারটাই আমার কাছে বেস্ট মনে করেছি, ওই জন্য আমি এর ভিতরে কোনো কালার অ্যাড করিনি। যাই হোক, আমি এবার একটা তারের যে ঝুড়ি বলেন যাই বলেন, এটাতে চালনি, আমরা বলি চালনি, তো চালনিতে করে আমি কিন্তু লাম্পসগুলো বের করে নিচ্ছি এবং পিউরিগুলো আলাদা হয়ে যাচ্ছে পারফেক্টভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলো লাম্পস বের হয়েছে টমেটো পিউরি থেকে, আপনারা লাস্টে দেখতেই পাবেন। যেহেতু এর ভিতরে আমি সব গোটা গোটা ব্যবহার করেছি এবং টমেটোর খোসা এবং বিচিগুলো কিন্তু এগুলো পারফেক্টভাবে ব্লেন্ডারে পেস্ট হয় না। তো আমার অনেকগুলোই কিন্তু লাম্পস বের হয়েছে, আর নিচে আমার টমেটো পিউরিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই লাম্পসগুলো ফেলে দিয়ে নেবেন, তাহলে টমেটো সসটা খাওয়ার সময় অনেক ভালো লাগবে, মুখের ভিতরে কোনো রকম কুচি কুচি ভাবটা আসবে না। যাই হোক, আমার পিউরিটা এখানে রেডি হয়ে গেছে। খুব পারফেক্টভাবে টমেটো পিউরিটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর এটাতে কিন্তু কোনো পরিমাণ লাম্পস নেই, সব লাম্পস কিন্তু আমি এক্সট্রা আগে থেকে বের করে নিয়েছি। একটা শুকনো কড়াইয়ের ভিতরে কিন্তু আমি এবার টমেটো পিউরিগুলো ঢেলে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু 3 কেজি পরিমাণে টমেটো ছিল, এবং আমি 3 কেজি পরিমাণ টমেটোর জন্য আমি প্রায় 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। এখানে অল্প পরিমাণ একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো যে কোনো কিছুর ভিতরে একটু লবণ চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে। তো যাই হোক, আমি কিন্তু শুকনো খোলার ভিতরে এবার টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, এবার চিনিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো সস তৈরি করার সময় কোনো তেল ব্যবহার করতে হয় না, ওই জন্য কিন্তু আমি শুকনো কড়াইয়ের ভিতরে সব কিছু একে একে দিয়ে নিচ্ছি। এবার চিনিটা দিয়ে কিন্তু আমি পারফেক্টভাবে নাড়াচাড়া করে নেব কড়াইয়ের ভিতর। আর যতক্ষণ না পর্যন্ত আমার টমেটো সসটা রেডি হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো। আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে টমেটো সসটা কিন্তু আমার দীর্ঘদিন ভালো থাকবে, ওই জন্য কিন্তু আপনারা অবশ্যই টমেটো সস কিংবা যে কোনো আচার তৈরির সময় ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন।
তো আমার এখানে কিন্তু টমেটো সসটা রেডি হয়ে গেছে। আমি কড়াইয়ের ভিতরে একদম নিভা আছে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আমার পারফেক্ট একেবারে টমেটো সস রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে মনে হচ্ছে এই টমেটো সসটা একটু ঘন হয়ে গেছে, কিন্তু না, এটা একেবারে ঠিকঠাকই আছে। তো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে দেখেছি, এটা ঠিকঠাকই আছে। যেহেতু বাসায় তৈরি করেছি ওই জন্য কিন্তু একটু ঘন হলেও সমস্যা নেই। এটা দিয়ে যে কোনো চপ, সিঙ্গাড়া, যে কোনো আইটেম খেতে অনেক ভালো লাগবে। ওই জন্য কিন্তু আমি একটু ঘনও রেখেছি, যেহেতু বাসায় আমরা খাবো তার জন্য একটু ঘন করেই তৈরি করেছি। আর এই টমেটো সসটা কিন্তু অনেক মজাও হয়েছিল। আমি অবশ্য তার পরপরই সন্ধ্যাবেলায় কিছু নাস্তা তৈরি করেছিলাম। আমার বাসায় কিছু গেস্ট এসেছিল সেই উপলক্ষে। তো টমেটো সসটা ওনাদেরকে দেওয়ার পরে ওনারা খেয়েও কিন্তু অনেক প্রশংসা করেছেন। তো টমেটো সসটা তৈরি করার পরে এখন বাজে রাত 12টা। আমি চলে এসেছি আম মাখা খাওয়ার জন্য। আর আমার যে কোনো জিনিস খাইতে ইচ্ছা করলে আমার কিন্তু তখনই খেতে হবে, এমন একটা মনে হয় আমার কাছে। আর এই রাত 12টার সময় আমার পাশে লেবু গাছ আছে, লেবু গাছ থেকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে লেবুর পাতা ছিঁড়ে নিয়ে এসে দিয়েছেন। আর আমি শুকনো মরিচ 2টা পুড়িয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু আমগুলো গ্রেটারে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। আর যে কোনো জিনিস আমার যদি হঠাৎ খেতে ইচ্ছা করে তো তখনই কিন্তু আমাকে খাওয়া লাগবে, এমন একটা মনে হয় আমার। আর বিশেষ করে আচার, টক জাতীয় এই জিনিসগুলো এখন যেহেতু আমের সিজন, ওই জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে এখন খেতে ইচ্ছা হচ্ছে। আমি যেহেতু এখন ঘুমাতে যাব, কিন্তু তারপরেও পাশের বাসার আন্টি বাড়ি থেকে আম নিয়ে এসেছেন, তো আমাকে এই 2টা আম দিয়েছেন, বলল যে তুই আম মাখা করে খা। ওই জন্য কিন্তু এক্ষুনি আমাকে খেতে হবে, যেহেতু উনি বলে গিয়েছেন আম মাখা খেতে হবে, তার জন্য। তো পাশাপাশি কিন্তু ভাবি আচারটাও দিয়ে গেছেন আমাকে, আমের আচার তৈরি করেছেন ওনারা বাড়ির থেকে আম নিয়ে এসে, আর আমাকে 2টা আম মাখা করে খাওয়ার জন্য আমও দিয়ে গেছেন। তো অবশ্য অনেকগুলোই দিচ্ছিলেন, তো আমি ইচ্ছা করে নেইনি। ওনারা যেহেতু আচার দিবেন তো ওই জন্য কিন্তু আমি বললাম যে আচার দেন, আমাকে এমনি আম মাখা করে খাওয়ার জন্য 1টা থেকে 2টা দেন। ওই জন্য ওনারা কিন্তু আমাকে 2টা আমই দিয়েছেন। অনেকগুলোই দিচ্ছিলেন, তো আমি অতগুলো নিইনি। যাই হোক, আমি এখন লেবুর পাতা এবং শুকনো মরিচ পোড়া দিয়ে আমটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে করে আম মাখা খেতে যে এত মজা লাগে, তো আপনারা যারা খাননি একবার একটু খেয়ে দেখেন। এর ভিতরে আমি শুধু দিয়েছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, একটু লেবুর পাতা, 2টা শুকনো মরিচ পোড়া। এর বেশি আমি কিছুই দেইনি, তাতেই এত মজা হয়েছে। আর যদি কাসুন্দি কিংবা অন্য অন্য কোনো জিনিসের ব্যবহারও করতাম তাহলে না কি মজাই হতো। তো যাই হোক, এখন আর রাত্রিবেলা আইটেম বাড়িয়ে লাভ নেই, ওই জন্য আমার হাতের নাগালে যেগুলোই ছিল আমি কিন্তু সেগুলোই দিয়ে আম মাখা করে খাচ্ছি। আর এখন আমি ভয়েস দিতে দিতেও কিন্তু আমার জিভে জল চলে আসছে ওই আম মাখার কথা মনে করে। তো যাই হোক, আম মাখাটা রেডি হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু ভাবি আচারও দিয়ে গেছেন, কাঁচা আমের আচার। মাত্র 2 থেকে 3 দিন হয়েছে আচারটা, তাতেই এত টেস্ট। যদি না আরও বেশি দিন হয় কতই না টেস্ট হবে। তো যে কোনো জিনিস বেশ ভালোই লাগে যদি গিফট হিসেবে পাওয়া যায়। তো ভাবি আমের আচারটাও দিয়েছেন, আবার মাখা করে খাওয়ার জন্য আমটাও দিয়েছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাবিকে। আর এখন কিন্তু বাজে রাত 12টা। দেখেন আমি কিভাবে বসে আম মাখাটা খাচ্ছি, আর বসে বসে আমার হাজব্যান্ডকে লোভ দেখাচ্ছি, অনেক মজা, আপনি একটু খাইলে উঠে আসেন। তো উনি কিন্তু মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা, তো আমি লোভ দেখাচ্ছি সেই হিসাবে কিন্তু উনি জেগে আছেন। পরবর্তীতে অবশ্য উনি উঠে এসেও কিন্তু আম মাখাটা খেয়েছেন।
যাই হোক, আসলে আজকের আম মাখাটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি কেউ খেতে চান তাহলে এভাবে করে একটু আমার মতো রাত 12টায় আম মাখিয়ে খান, দেখেন কত মজা লাগে। তো আমার যেহেতু ওই সময় খেতে ইচ্ছা করেছে, ওই জন্য কিন্তু আমি ওই সময় খেয়েছি। আপনাদের যে কোনো সময় ইচ্ছা হলে আপনারা খেতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন, তো আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই আম মাখাটা খাওয়া উচিত আমি মনে করি। যেহেতু এত টেস্টি একটা জিনিস ফেলে রাখা উচিত না। কয়দিন পর কিন্তু আম পেকে যাবে, তখন আর খেতে পারবেন না। তো কাঁচা থাকতে থাকতেই আমটা মাখা করে একটু খেয়ে দেখেন। অবশ্যই আমার যেসব আপুরা এবং দিদিভাইরা আমার ভিডিও দেখেন তারা খেয়েছেন আমার বলার আগের থেকে। যাই হোক, আমার আম মাখাটা আমি কিছু খেয়েছি এবং পরবর্তীতে কিন্তু আমার হাজব্যান্ডও উঠে এসেছেন আম মাখাটা খাবেন বলে। তো আমি কিন্তু প্লেটগুলো আবার সাজিয়ে দিচ্ছি, বললাম যে খান। তো উনি খেয়েও কিন্তু অনেক মজা পেয়েছেন, অনেক প্রশংসা করছিলেন আম মাখাটার, প্লাস ভাবির এই আমের আচারটার। তো দুটোই অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি কন্টিনিউ করছি না। তো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।